গ্রামের নাম শস্যপুর। নামের মতোই দিগন্তজোড়া ফসলের মাঠ দিয়ে ঘেরা এক শান্ত জনপদ। এই গ্রামেরই এক প্রান্তে বাস করত রহিম, 17-18 বছরের এক রাখাল বালক। তার জগৎটা ছিল খুব ছোট। তার বৃদ্ধা দাদি, গোটা 50 ভেড়া আর তার প্রিয় বাঁশের বাঁশিটা। প্রতিদিনের মতো সেদিনও রহিম ভেড়ার পাল নিয়ে বেরিয়েছিল গ্রামের পশ্চিমের বিশাল চরের দিকে। এই চরটা গ্রামের মানুষ একটু এড়িয়ে চলে, কারণ চরের শেষ মাথায়, যেখানে বিল আর ডাঙা মিলেমিশে একাকার হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন এক বটগাছ। গাছটাকে নিয়ে গ্রামে হাজারো লোককথা চালু আছে। দাদির মুখে রহিম শুনেছে ওটা নাকি জিনেদের বিশ্রাম নেওয়ার জায়গা। দিনের আলো থাকতে থাকতে ওদিক থেকে ফিরে আসতে হয়, না হলে অমঙ্গল হয়। বিকেল গড়িয়ে তখন সন্ধে নামার প্রস্তুতি চলছে। পশ্চিম আকাশে সিঁদুরে মেঘের খেলা। পাখিরা বাসায় ফিরছে। রহিমের বাঁশি থেকে বেরিয়ে আসছিল এক মন ভোলানো রাখালিয়া সুর। তার ভেড়াগুলো সুরের তালে তালে মাথা দোলাতে দোলাতে ঘাস খাচ্ছিল। রহিম গুনগুন করে ভাবছিল আর কিছুক্ষণ পরেই সবগুলোকে নিয়ে বাড়ির পথ ধরবে। হঠাৎ তার চোখ পড়ল পালের সবচেয়ে মোটাসোটা ভেড়াটার দিকে। ওটার নাম সে দিয়েছিল লালু। লালুর গলায় বাঁধা ঘণ্টিটা আজ বেজেই চলেছে, কিন্তু এখন সেটিকে কোথাও দেখা যাচ্ছে না। রহিম বাঁশি থামিয়ে ভালো করে চারপাশে তাকাল। না, লালু কোথাও নেই। বুকটা ছ্যাঁত করে উঠল তার। এই লালুকে বিক্রি করেই দাদির চোখের ছানির অপারেশন করানোর কথা। ওটা হারালে চলবে না। সে উঁচু গলায় ডাকল, লালু, লালু, এই লালু। কোনো সাড়া নেই, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ আর বিলের ধারের ঝিঝি পোকার ডাক। রহিমের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। সে বুঝতে পারল লালু নিশ্চয়ই ওই বিলের ধারের দিকে চলে গেছে, যেখানে ঘাসগুলো বেশি সবুজ আর সতেজ। আর বিলের ধার মানেই ওই অভিশপ্ত বটগাছটার এলাকা। দাদির সাবাদান মানি তার কানে বাজতে লাগল। দাদু ভাই, ওই সন্ধ্যের পর ওই বটগাছের তলে যাস না দাদু ভাই। ওখানে মেটো জিন থাকে, মাটির সাথে মিশে থাকে। মাটির মতো তার গায়ের রং, একবার ধরলে আর ছাড়ে না। তার নিঃশ্বাসে নাকি পচা মাটির গন্ধ। কিন্তু লালুর মায়া সে ছাড়তে পারল না। বুকের ভেতর ভয় আর দুশ্চিন্তার এক অদ্ভুত মিশ্রণ নিয়ে সে দ্রুত পায়ে এগিয়ে চলল বিলের দিকে। তখনও সে জানত না তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতটা কেবল শুরু হতে চলেছে। যত সে বটগাছটার দিকে এগোচ্ছিল, চারপাশের পরিবেশটা কেমন যেন বদলে যেতে লাগল। দিনের শেষ আলোটুকুও যেন গাছের বিশাল ঝুড়ির আড়ালে মুখ লুকাচ্ছে। বাতাসের মধ্যে একটা স্যাঁতস্যাঁতে ভেজা মাটির গন্ধ। সাধারণ মাটির গন্ধ নয়, যেন বহু বছর ধরে জমে থাকা পচা পাতার সাথে কাদার মিশ্রণে তৈরি হওয়া এক ধারী গন্ধ। রহিমের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই, এমনকি ঝিঝি পোকার ডাকও থেমে গেছে। চারপাশটা কেমন অস্বাভাবিক রকমের নিঝুম। হঠাৎ তার কানে এলো একটা ক্ষীণ ঘণ্টার শব্দ, টুং টুং। লালুর গলার ঘণ্টি। রহিম প্রায় দৌড়ে সেদিকে এগোল। শব্দটা আসছে বটগাছের পেছন দিক থেকে, বিলের কিনারা ঘেঁষে। সে গাছটার বিশাল গুঁড়ি পাশ কাটিয়ে ওপারে যেতেই দেখল ঘন ঝোপের আড়ালে কিছু একটা নড়ছে। আবছা অন্ধকারে মনে হলো ওটা লালুই হবে। পেয়েছি তোকে, বলে সে ঝোপের দিকে এগিয়ে গেল। কিন্তু কাছে যেতেই যা দেখল তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। ওটা লালু নয়, মাটির তৈরি একটা ডলার মতো কিছু একটা, যা অবিকল একটা ভেড়ার বাচ্চার আকৃতি নিয়েছে। তার গায়ে শ্যাওলা জড়ানো, আর যেখানটায় চোখ থাকার কথা সেখানে দুটো গভীর কালো গর্ত। রহিমের উপস্থিতি টের পেতেই মাটির ডলাটা সামান্য নড়ে উঠে কাদার মধ্যে মিলিয়ে গেল। আর ঠিক তখনই সেই টুংটাং ঘণ্টার শব্দটা এলো অন্য দিক থেকে, আরও গভীর জঙ্গল থেকে। রহিম বুঝতে পারল কিছু গলমাল আছে। এটা কোনো সাধারণ ঘটনা নয়। তার দাদির বলা মিটো জিনের কথা মনে পড়তেই ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে পেছন ফিরে দৌড় লাগাতে চাইল, কিন্তু সে পারল না। তার মনে হলো কেউ যেন তার বাঁশির সুরটা নকল করে বাজাচ্ছে, কিন্তু এই সুরটা কেমন যেন ভাঙা, কান্না ভেজা আর ভৌতিক। সুরটা আসছে বটগাছের মগডাল থেকে। সে ভয়ে ভয়ে উপরে তাকাল। গাছের ডালে কোনো পাখি নেই, কিচ্ছু নেই, কিন্তু সুরটা বাজছে। আর সেই সুরের সাথে সাথে তার মনে হলো পুরো বটগাছটাই যেন জীবন্ত হয়ে উঠেছে। তার হাজার হাজার ঝুড়িগুলো সাপের মতো দুলছে,
আর ঠিক তখনই সে দেখল গাছের একটা মোটা ডাল থেকে কাদামাটির একটা অবয়ব ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে। তার কোনো নির্দিষ্ট আকার নেই, লম্বা শীর্ণ একটা ছায়ার মতো। দুটো পা মাটির সাথে মিশে আছে, আর দুটো লম্বা হাত ঝুলে আছে প্রায় মাটি পর্যন্ত। মুখ বলে কিছু নেই, শুধু দুটো জলজলে গাল আভা অন্ধকারে জ্বলছে আর নিভছে। রহিম চিৎকার করতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো স্বর বেরোল না। শরীরটা যেন অবশ হয়ে গেছে। মেটোজিনটা তার থেকে 10-12 হাত দূরে দাঁড়িয়ে। তার নিঃশ্বাসে সেই পচা মাটির গন্ধটা এবার আরও তীব্রভাবে রহিমের নাকে এসে লাগল। সেই কদাকার মূর্তিটা এক চুলও নড়ল না, শুধু ফিসফিস করে একটা আওয়াজ ভেসে এলো, যেটা মানুষের ভাষাও নয়, আবার পশুর ডাকও নয়, যেন বাতাস আর কাদা মিলে কথা বলছে। অনেক সাহস তোর, আমার জায়গায় এসেছিস। রহিমের মনে হলো তার হৃৎপিণ্ডটা গলার কাছে চলে এসেছে। সে কোনো মতে তোতলাতে তোতলাতে বলল, আমি আমি আমার ভেড়া খুঁজতে এসেছি, আমি চলে যাচ্ছি। জিনটা যেন হাসল। তার হাসির শব্দটা ছিল আরও ভয়ঙ্কর। মনে হলো শুকনো পাতা মরমর করে ভাঙার শব্দের সাথে কেউ যেন ভেজা কাদায় চাপড় মারছে। এখান থেকে ফেরা অত সোজা নয়, কাদাটে কণ্ঠস্বরটা বলল। আমার সাথে একটা খেলা খেলতে হবে তোকে। যদি জিততে পারিস তবে তোর ভেড়াও পাবি, প্রাণটাও পাবি। আর যদি হারিস। বাক্যটা শেষ করল না, কিন্তু তার না বলা অংশটুকু রহিমের মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে দিল। কি খেলা? রহিম কাপা কাপা গালায় জিজ্ঞাসা করল। ওই যে বিল দেখছিস? জিনটা তার লম্বা কাঁদার মতো আঙুলটা বিলের দিকে তাক করল। তোর ভেড়াটা ওই বিলের ওপারে আছে। তোকে সূর্য ওঠার আগে বিলটা পার হয়ে তাকে নিয়ে আসতে হবে। কিন্তু সাবধান, এই বিলের পানি আর কাদা আমার ইশারায় চলে। আমি তোকে পথ দেখাবো, আবার পথ ভুলিয়েও দেব। রহিম দেখল বিলের মাঝখানে সত্যি সত্যি আবছা চাঁদের আলোতে লালুর ছায়ামূর্তি দেখা যাচ্ছে। সে ভয়ে ভয়ে বলল, আমি সাঁতার জানি না। জানতেও হবে না। যেখানে যেখানে শুকনো পথ পাবি সেখান দিয়ে যাবি, কিন্তু ভুল পথে পা দিলেই চোরাবালিতে তলিয়ে যাবি। তোর মাংস, রক্ত, হাড় সব এই মাটির সাথে মিশে যাবে, আমার খিদে মেটাবে। রহিমার কোনো উপায় ছিল না। সে বুঝল এটা একটা মরণ ফাঁদ, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলেও মৃত্যু নিশ্চিত। সে বুকে সাহস সঞ্চয় করে বলল, আমি রাজি। জিনটা আবার সেই ভয়ঙ্কর হাসিটা হাসল। তারপর ধীরে ধীরে বলল, যা, তোর খেলা শুরু হলো। রহিম আল্লাহর নাম নিয়ে বিলের দিতে পা বাড়াল। নরম কাদায় তার পা প্রায় 1 হাঁটু ডুবে গেল। সে সাবধানে পা ফেলে এগোতে লাগল। কিছুদূর যাওয়ার পর সে দেখল সামনে একটা সরু শুকনো পথ জেগে উঠেছে, যেন কেউ তার জন্য রাস্তা করে দিয়েছে। সে দ্রুত সেই রাস্তা দিয়ে এগোতে লাগল, কিন্তু কিছুক্ষণ পরেই সে বুঝতে পারল জিনটা তার সাথে খেলছে। শুকনো পথটা হঠাৎই যেন শেষ হয়ে যাচ্ছে অথই পানিতে, আবার যেখানটা পানি মনে হচ্ছে সেখানে পা ফেলতেই দেখছে শক্ত মাটি। চারপাশ থেকে ভেসে আসছে অদ্ভুত সব শব্দ, কখনো বাচ্চার কান্নার আওয়াজ, কখনো তার দাদির গলার ডাক, আবার কখনো সেই ভৌতিক বাঁশির সুর। রহিম প্রাণপণে নিজের মনকে শক্ত রাখতে চেষ্টা করল। সে শুধু সামনে লালুর ছায়ামূর্তিটার দিকে তাকিয়ে এগোতে লাগল। একবার তার পা একটা গভীর গর্তে পড়তেই সে চিৎকার করে উঠল। তার মনে হলো নিচ থেকে শ্যাওলা জড়ানো ঠান্ডা পিছলিন হাত তার পা জড়িয়ে ধরছে। সে সর্বশক্তি দিয়ে পাটা ছাড়িয়ে কোনো মতে উঠে দাঁড়াল। তার সারা শরীর কাদায় মাখামাখি। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। রাতের আকাশ ফর্সা হতে শুরু করেছে। রহিমের শরীর আর চলছে না। খিদিয়ে, ভয় আর ক্লান্তিতে সে প্রায় ভেঙে পড়েছে। সে এখন বিলের প্রায় মাঝখানে। লালুর ছায়ামূর্তিটা এখন আরও স্পষ্ট। ঠিক তখনই সে দেখল তার সামনে দুটো পথ, একটা ডান দিকে গেছে আর একটা বাম দিকে। দুটোই শুকনো লাগছে। কোনটা আসল পথ সে বুঝতে পারল না। আর তখনই বটগাছের দিক থেকে সেই কাঁদাটে কণ্ঠস্বরটা ভেসে এলো, ভুল পথ মানে মৃত্যু, রাখাল বালক, বেছে নে। রহিমের মাথা কাজ করছে না। কোন পথে যাবে সে? দুটো পথই দেখতে একরকম। তার মনে হলো এটাই জিনের শেষ চাল, একটা ভুল পদক্ষেপ আর সব শেষ। হঠাৎ তার দাদির বলা একটা কথা মনে পড়ল, জিন পরি কখনো পবিত্র জিনিসকে নিজের রূপে নিতে পারে না, আর লোহাকে বড় ভয় পায়। রহিমের কোমরে গোজা ছিল একটা ছোট্ট লোহার ছুরি, যেটা সে ফল কাটার জন্য সাথে রাখত। তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে কাঁপা কাঁপা হাতে ছুরিটা বের করল। তারপর চোখ বন্ধ করে বিড়বিড় করে দোয়া পড়তে লাগল, যেটা সে দাদির কাছে শিখেছিল। সে ছুরিটা বাঁ দিকের পথের দিকে ছুঁড়ে মারল। ছুরিটা মাটিতে পড়ে একটা টং করে শব্দ করল।
কিন্তু ডান দিকের পথের দিকে তাক করতেই সে অবাক হয়ে গেল। তার মনে হলো ডান দিকের পথটা যেন সামান্য কেঁপে উঠল, ঠিক যেন পানিতে ঢিল ছুঁড়লে যেমনটা হয়। রহিম বুঝে গেল, ডান দিকের পথটাই নকল, ওটা জিনের বিভ্রাম। সে আর এক মুহূর্ত দেরি না করে বাঁ দিকের পথে ছুটতে শুরু করল। তার এই কাজটা দেখে বিলের ওপার থেকে একটা প্রচণ্ড আক্রোশের চিৎকার ভেসে এলো। সেই কাঁদাটে গলার স্বরটা রাগে ফেটে পড়ছিল। বেইমানি, তুই আমার সাথে বেইমানি করেছিস। রহিম পেছন না তাকিয়ে দৌড়াতে লাগল। তার পায়ের তলার মাটি কাঁপছে, বিলের পানি ফুলে ফেপে উঠছে, মনে হচ্ছে পুরো বিলটা তাকে গিলে খেতে আসছে। কাঁদার ভেতর থেকে শ্যাওলা জড়ানো হাত বেরিয়ে এসে তার পা ধরার চেষ্টা করছে। কিন্তু ততক্ষণে পূব আকাশ ফর্সা হয়ে গেছে। ভোরের প্রথম আজানের ধ্বনি দূর মসজিদ থেকে ভেসে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের পবিত্র ধ্বনিটা বাতাসে ছড়িয়ে পড়তেই বিলের সেই ভয়ঙ্কর আস্ফালন ধীরে ধীরে শান্ত হয়ে এলো। কাদার হাতগুলো আবার মাটির নিচে মিলিয়ে রহিমের সামনে যে লালুর ছায়ামূর্তিটা ছিল সেটাও ধোঁয়ার মতো বাতাসে মিলিয়ে গেল। রহিম বুঝতে পারল লালু আসলে কখনোই ওখানে ছিল না, পুরোটাই ছিল জিনের বিভ্রম। সে যখন হাঁপাতে হাঁপাতে বিলের অপর পারে পৌঁছাল তখন ভোরের আলো ফুটে গেছে। সে পেছনে ফিরে তাকাল। বটগাছটা আগের মতোই স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চারপাশে আর সেই ভয়ঙ্কর পরিবেশটা নেই, যেন কিছুই হয়নি। রহিম আর এক মুহূর্তও সেখানে দাঁড়াল না। ভেড়ার পালের কথা ভুলে, লালুর কথা ভুলে সে শুধু বাড়ির দিকে ছুটতে লাগল। তার শরীর জুড়ে কাঁপুনি, চোখে সীমাহীন আতঙ্ক। বাড়ি ফিরে সে দাদিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। তার সারা শরীর কাদামাখা, জামাকাপড় ছেঁড়া, আর চোখ দুটো ভয়ে কোটরে ঢুকে গেছে। দাদি তাকে দেখে সব বুঝতে পারলেন। সেই রাতের পর রহিম আর কখনো ভেড়া চড়াতে যায়নি। তার প্রিয় বাঁশিটা ঘরের কোনায় পড়ে থেকে থেকে ধুলোয় ঢেকে গিয়েছিল। সে আর কোনো দিন ওটায় ফোঁ দেয়নি। গ্রামের লোকেরা অনেকেই লালুকে খুঁজে পায়নি, কিন্তু রহিমের মুখে সেই রাতের ঘটনা শুনে আর কেউ কোনোদিন শস্যপুরের পশ্চিমের ওই বিল আর বটগাছের দিকে যাওয়ার সাহস করেনি। মাঝে মাঝে অমাবস্যার রাতে, যখন বাতাস ভারী হয়ে আসে, গ্রামের লোকেরা কান পাতলে শুনতে পায় বিলের দিক থেকে ভেসে আসছে এক ভাঙা, কান্না ভেজা বাঁশির সুর। সে সুর কোনো রাখালের নয়, সে সুর এক পরাজিত, ক্ষুধার্ত মেটো জিনের, যে এখনও অপেক্ষা করে আছে তার পরবর্তী শিকারের জন্য। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।